কি ব্যাপার, সকাল সকাল দৌড়ে যাইছিস যে? বলছিলাম কি, বিয়ে তো সামনের সপ্তাহে। তো ওই তোমার কাছে যে 20,000 টাকা ছিল না, ওখান থেকে 10,000 টাকা দাও, আর 10,000 টাকা তুমিই রাখো। এ কিরকম কথা হলো? হ্যাঁ, না মানে আর কি, বিয়ে তো খরচাপাতি অনেক, তার জন্যই ভাবছি কি ওই এই তোমার কাছ থেকে 10,000 টাকাটা নিয়ে নিই। তোর সাথে তো কথা হয়নি, তোর সাথে কথা হয়েছে যে তুই আমার কাছে 20,000 টাকা পাস, সব টাকা ক্লিয়ার হয়ে যাবে। ভুলে গেছিস নাকি? হ্যাঁ, আর বিয়ের দিন তারিখ ঠিক হয়ে গেছে, এখন প্যাঁচ মারতিস? না না, আমি ওই 10,000 টাকা আবার পরে দিয়ে দেবো, বুঝিস? আমার এখন এই মাসের পেমেন্ট হয়নি তো, আর পেমেন্ট হওয়ার আগেই তো সরকার চেঞ্জ হয়ে গেছে, তার জন্যই পরের মাসে আরও টাকা বাড়াই দিছে, বুঝতে পারিস? তাই তখন ওই তোমার টাকাটা আবার ফেরত দিয়ে দেবানি। ওই সব ফিরিতগিরি চলবে না, বিয়ের দিন তারিখ সব ঠিক হয়ে গেছে, এখন আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না। বেশিরভাগ কেস সব ওরকমই হয়, বিয়ের আগে হাকুম ঢাকুম করে পয়সাগুলো নিয়ে নেয়, বিয়ের পরে আর টাকা দেয় না, বলে কি এরকম মেয়ের সাথে বিয়ে দেছো, জীবনটা পুরো ঝাড়কার হয়ে গেছে। তুমিও বাপু সেরকম বলবো, আমি বুঝতে পারছি আমি টাকা পয়সা এখন আর কিছু দিতে পারবো না, আর আমার কাছে টাকা পয়সা নাই। দুদিন আগে নাতনির বিয়ে দিলাম, টাকা পয়সা থাকে নাকি, বোঝো না তুমি নাকি? আচ্ছা, দিলি একটু ভালো হতো, আর আমি ওরকম মানুষ না, দিলি পর আবার ফেরত দিয়ে দিতাম, আমার চরিত্রের উপর কোনো দাগ নাই। সে তো আমি জানি, তার জন্য তো ভালো একটা মেয়ে রেখে দিলাম, নাই তুই টাক মাথায় কোনো মেয়ে বিয়ে করে? শুনেছি নাকি সরকারি চাকরি করলি টাকু মাথায় ভালো মেয়ে পাওয়া যায়। এতদিন ধরে তো খুঁজতেছিলি, একটা পাইছিস? না মানে তুমি একটু চেষ্টা করলি পারে, এর থেকে মানে ভালো মেয়েও পাতাম। ঠিক আছে, তাহলে বিয়ে ক্যান্সেল করে দিচ্ছি, বুঝতে পারিস? আর এই ক্যান্সেল করার পরে যত টাকা ফাইন হয় সে টাকা তো দিতেই হবে, আর পরে ভালো মেয়ে খুঁজে দেবো। পালি ভালো মেয়ে বিয়ে হবে, না তো সারা জীবন এরকম টাকলা চন্দন নিয়ে ঘুরে বেড়াবি। না না, তাহলে ঠিকই আছে, ও আমার দরকার নেই, আমার ওই মেয়েই চলবে। শোন, এই কথা যদি ওই মধু শুনতে পারে না, তাহলে কিন্তু বুঝেছিস তোর একদম জ্যান্ত ডিভোর্স দিয়ে দেবে। না না, মনের ভুলি ওই কথা বলবেন না, সংসারে আগুন লাগানোর কথা কোনো সময় বলবেন না। এমনিতে আমার মনে মনে ভয় যে আমার ছাড়িয়ে দিয়ে চলে যায় নাকি, তারপরে যদি সংসারে এরকম ঝুট ঝামেলা শুরু হয়, তাহলে তো আমার কপালে দুঃখ আছে। শোন, বউর সাথে কোনো রকম ঝামেলা করবি না, যতদিন একটা ছেলে পেলে না হয়ে যায় ততদিন কোনো ঝামেলা করবি না, বুঝতে পারিস? না না, আমি বউর সাথে কোনদিন ঝগড়া করবো না। আর ওই যে বললেন একটা ছেলে পেলে হয়ে গিয়ে তখন ঝগড়া করা যাবে, ও রিস্ক নেওয়া যাবে না। এখন বড় বড় ছেলে পেলে থুয়ে চলে যাচ্ছে বউ, আমি ওই রিস্ক কোনোদিন নিতে পারবো না। এইসব দেখি তো তোর ভালো বুদ্ধি আছে, তাহলে তুই টাকাটা ফেরত চাচ্ছিস কিসের জন্য আমার কাছে? আমার মাথাটা গরম করার জন্যই? না মানে ওই ব্যাংক পাঠিয়েছি, টাকাটা একটু খরচা হয়ে যাবে তো, তার জন্য ভাবছিলাম হাত শর্ট হয়ে যাবে, এর জন্য আপনার কাছে চাচ্ছিলাম। উরি বাবা, বিয়ে তোমার ব্যাংক পাঠিয়ে আনবি? না মানে আমার মার ইচ্ছা, একটা মাত্র ছেলে তো, যে বিয়ের সময় একটু বাদ্য বাজনা হবে, তার জন্য আর কি একটু ঠিকঠাক করছি। শালা, এদিকে নয় ওইদিকে জুত আছে। কেন কেন ভালো হবে না? ভালো হবে মানে ঠ্যাং উপর মধ্যে নাচবি আর কি। ইস, কি যে বলেন! ঘন কথা না বলে বাড়ি যা, বিয়ের সব তৈরি ফেরি কর, আর এসব টাকা ফাঁকার কথা বলিস না, বুঝছিস? মাথার উপর দিয়ে এমনি আমার কেরোসিন তেল ঘুরে বেড়াচ্ছে। নাতিনটা আবার বাড়ি আইছে, আবার একটু ঝামেলা আছে, আর বলিস না। বলছিলাম, নাতিনির কথা বলতেই মনে পড়লো, একটা জিনিস আমি দেখেছি, বলবো? একটা জিনিস দেখেছিস মানে? ওই কালকে যখন আমি অফিসের থেকে বাড়ি আসি, তখন আপনার নাতি আর ওই যে ওই সাদা মাল চুলওয়ালা, কি যেন নাম ভুলে গেলাম। ওই কালকে উঠো মালটা? হ্যাঁ হ্যাঁ, ওই কালকে ওটা মালটা সাথে আপনার ওই নাতিন কথা বলছিল, আর ওই যে কালারটা মাল আছে না, ওটা রাস্তায় পথ দিচ্ছিল, মোটামুটি লোকজন আসে কিনা। আমি তো দূরিত্বে দেখে বুঝতে পারিছি যে কী সব কথাবার্তা হচ্ছে। সত্যি বলছিস তুই? ও বাবা, চোখ ছুঁয়ে বলছি, তোমার মাথা ছুঁয়ে বলছি। কোথায়? ওই যে পুরোনো একটা মাঠ আছে না, যেখানে ফুটবল ফুটবল খেলে, হ্যাঁ ওখানে। ও, তাহলে বলছিস রোজ দিন বিকেলবেলা মধুর বাড়ি যাচ্ছে, তাহলে ওই শালার সাথে দেখা করতে যাচ্ছে? হ্যাঁ গো হ্যাঁ, আমি বলি যে কথা বলিও না। ঠিক আছে, তুই যা, আমি দেখছি। হ্যাঁ আচ্ছা, আর বলছি বিয়ের দিন কিন্তু সকাল সকাল চলে আসবেন, বুঝেছেন? আপনি আমার হত্যাকর্তা বিধাতা। হয়েছে হয়েছে, যা, আমি আসবানি। আচ্ছা। তার মানে তলে তলে এরকম জল ঘোলা হচ্ছে? দাঁড়াও দেখাচ্ছি। এখন নাতিনদিকে ডাকে এসব কথা বলবো না কি করব? না না, নাতিনদি এসব কথা বলা যাবে না, ওর চোখের সামনে আমি শত্রু হয়ে যাব। যা করার ওই মালটারে আমারই সাহায্য করতে হবে। ওই কিরণ না কি জন্য নাম, ওর তেল আমি বার করবো। শালা বিয়ের আগেও প্রেম প্রীত করেছি, এখন বিয়ের পরে একটু মানে বাপের বাড়ির দিকে আইসে, সেখানে আসেও এইসব হাবি যাবি। দাঁড়াও দেখাচ্ছি। আর এইসব যদি নাচ জামাই শোনে না, তাহলে এটা বিশাল একটা বিধিখিস্তি ব্যাপার হয়ে যাবে। দাদু, হ্যাঁ মা, বল। বলছি কি দাদু, আমি একটু ওই মধুদের বাড়ি যাচ্ছি। ও মা, কালকেই তো গেলি, আজকে আবার? না মানে মধুর হাতে একটু মেহেন্দি পরাতে হবে তো, তাই আমি ভালো মেহেন্দি পরাই তো, তাই আমায় ডাকছে। বলছি মা, এই গরমের ভিতরে না গেলে হয় না? কি যে বলো দাদু, হ্যাঁ? মধু আমার একমাত্র বেস্ট ফ্রেন্ড, তার বিয়ে আমি একটু মেহেন্দি লাগিয়ে দেবো না? না মানে আজকাল পয়সা দিলে তো ওই মেকআপ আর্টিস্টরা তারাই লাগিয়ে দেয় না। তো তোর এত কষ্ট করে গরমের ভিতরে ঘামচম করে কেন এসব লাগাতে হবে বল? তুমি বুঝবা না, তুমি মেয়েদের সাজগোজ তুমি বুঝবা না। না না, সে তো আমি বুঝবো না, সে তো আমি জানি। তাহলে চুপচাপ থাকো তো, তোমার যে কাজটা দিয়েছি সেই কাজটা করো। কি কাজ জানো? তারা ভুলে গেছো? তোমার নাচ জামাই 50,000 টাকা দেওয়ার কথা, এখনো দিল না যে?
এই যারে একদম ভুলে গেছি। বিয়ের আর কদিন বাকি আছে, হ্যাঁ গিফট ফিফট কিচ্ছু কেনা হয়নি, আর আমি সোনার একটা চেন কিনবো সেটাও কেনা হলো না। বলছি মা, তুই টেনশন করিস না, আমি আজকে নাজ্জামের সাথে কথা বলছি। কথা বলছি না, তুমি আজকে ওদের বাড়ি যাও। বলছি বাড়ি ফাঁকা রেখে যাবো। আমি তো আছি বাড়ি, কিসের টেনশন? না না, মানে সেরকম কিছু না। তুমি যাও ওদের বাড়ি গিয়ে 50,000 টাকা নিয়ে আসো। দেখছি মা। আমি মধুদের বাড়িতে ঘুরে আসি, ততক্ষণ তুমি যাও টাকাগুলো নিয়ে আসো। বলছি আজকে না গিয়ে কালকে গেলে হয় না? যে কাজ যখনের সে কাজ তখনই করা উচিত, এরকম পিছনে ঠেলে ফেলে রাখতে নাই, তাহলে সব কাজ জাম হয়ে যায়, শরীরে আলিশটি এসে যায়। বাবা, আমার নাতিনের দেখি খুব বুদ্ধি হয়েছে। ঠিক আছে দাদু, আমি তাহলে মধুদের বাড়ি যাচ্ছি, তুমি কাজটা করে ফেলো। হ্যাঁ আচ্ছা, বলছি নাজ্জামাইরে এখানে ডেকে আনলি হয় না? না না, পুরো আমার করে টাকার দরকার নেই, যতদিন আমার টাকা দেবে ততদিন ওর সাথে কোনো কথা নেই, আগের থেকে বলে দিয়েছি। এরকম বললি হয়? যতই হোক নাজ্জামাই না। নাচ জামাই না ছাই, হ্যাঁ একটা টাকা দেওয়ার নামে নাই, সে আবার নাচ জামাই হয়। সামনেই তো ষষ্ঠী মাস, হ্যাঁ একটু জামাই ষষ্ঠী খাওয়াবো নাজ্জামাইরে, হ্যাঁ আর তুই এরকম বলছিস? ওইসব জামাই ষষ্ঠী মামাই ষষ্ঠী পরে, আগে টাকা দিতে বলো। তুই টেনশন নিস না, নাজ্জামাই না দিলে আমি দেবো। এই তোর বান্ধবীর বিয়েটা করাতে পারলি, বেশ মোটা অঙ্কের টাকা হাতে আসবে, সেই টাকা দিয়ে নয়তো তোর একটা সোনার চেন বানিয়ে দেবো। না না দাদু, তোমার এই টাকা খরচা করার দরকার নেই, ওই বুড়ো শালার কাছ থেকে আমি টাকা নেবো। বুড়ো বুড়ো শালা মানে? আমার শ্বশুর। ও তাই বল, আমার কথা বলছিস নাকি? না না, আমার দেরি হয়ে যাচ্ছে, আমি যাচ্ছি। হ্যাঁ দাদু আচ্ছা, আমার সাবধানে যাস। ঠিক আছে। কিরণের বাচ্চা তোরে দেখাচ্ছি। বলছি মা, ওই কিরণটা আবার তোর কোনো অসুবিধা করছে না তো গ্রামে আসার পরে? না না, ওর সাথে তো আমার দেখাই হয়নি। তাহলে ঠিক আছে, যা ভালোভাবে ঘুরে আয়। আচ্ছা। শালা শয়তান ঢ্যাবনা, আমার নাতিকে আবার প্রেমের জালে ফাঁসানো। দাঁড়া তোরে দেখাচ্ছি, রাতির অন্ধকারে তোরে বালি চাপা দিয়ে দেবো। শালা সারা দেশের মেয়েরে উল্টো পাল্টা মিথ্যে কথা বলে আমি বিয়ে করাই, আর আমার নাতি নিয়ে পলাবি? তোর এত বড় সাহস! তোর একদিন কি আমার একদিন, দাঁড়া দেখাচ্ছি আমার কত ক্যালমা আছে। এ কি কটকরি, ওরকম মন খারাপ করে আছো কেন? বলছি ম্যাডাম, আপনি আমার না নিয়ে চলে যাচ্ছেন? আরে বাবা, দিনকাল ভালো না, বুঝেছো? তুমি বাড়ি থাকার দরকার। তোমার ঠাকুমার আবার কখন কি ধরে নিয়ে যায় বলা যায়? কেউ ধরে নিয়ে যাবে না, আপনার বাড়ি আছে মানে সুরক্ষিত আছে। আরে বাবা, তবুও 1-1.5 সপ্তাহ হলো ওই ফুটোদের হাত থেকে তোমার ঠাকুমারে আমরা উদ্ধার করে এনেছি, এখন এইভাবে খালি বাড়িতে রেখে যাওয়া কি উচিত হবে? বলছি ম্যাডাম, ওরা তো জানবে না খালি বাড়ি কি ভরা বাড়ি। আরে বাবা, কোনো কারণে যদি আমাদের তিনজনে একসাথে দেখে বসে, হ্যাঁ তখন তো তোমার ঠাকুমার এখান থেকে উঠিয়ে নিয়ে যেতে পারে, তখন তো বিরাট সমস্যা হবে। বলছি বাড়িতে আছে তো, যেটু তো বাড়িতে আছে, ওই পুড়ামুখো মিনছে আমার বর, ওর উপর আমি ভরসা করি না, তুমি কি করে ভরসা করো? বলছি ম্যাডাম, কিচ্ছু হবে না, আমার নিয়ে চলেন না, আমার অনেক দিনের স্বপ্ন। আপনি ভোটে দাঁড়াবেন, আপনি হল টিকিট আনবেন, মানে টিকিট আনবেন, তখন আপনার পাশে আমি থাকবো, আর সবাইকে বলবো বিপুল ভোটে ভোট দিয়ে জয়ী করুন নারকেল বেগম ম্যাডামকে। আর সেই দিনটা আপনি আমার থেকে বঞ্চিত করে নিতে চাইছেন? আরে বাবা কটকটি, তোমার কথা শুনে তো আমি ইমোশনাল হয়ে যাব। বলছি ম্যাডাম, এত করে যখন বলছে তখন কটকটিটা নিয়েই চলেন। চলো, কি আর করবা কদম, বাড়ি বসে মন খারাপ করলি, ওদিকে আমারও মন খারাপ হয়ে যাবে। এতক্ষণ পরে একটা জুত মতন কথা বলেছেন। দেখো কটকটি, তোমার ঠাকুমা যদি বাড়ির থেকে উদাও হয়ে যায়, আমার কিন্তু দোষ দিতে পারবে না, কিন্তু বলে দিচ্ছি কিচ্ছু হবে না, আমি বলছি তো কিচ্ছু হবে না, স্যার বাড়িতে আছে তো। আমি তো আমার বরের উপর ভরসা করি না, এখন তুমি করছো বাপু, দেখো কম বেশি কিছু হলে তখন কিন্তু আমার বলতে পারবা না। কিচ্ছু হবে না, হ্যাঁ চলে না, কিচ্ছু হবে না। তাহলে আর লেট কিসের, ঘপাত করে চলো, ম্যাডাম রে বরণ করে নিয়ে আসবো। হ্যাঁ আচ্ছা, বলছি আমি ঝপাত করে যাবো, ঠাকুমারে বলেই চলে আসবো। ঠিক আছে। বলছি ম্যাডাম, কটকটি তো যেভাবে পিছনে পড়েছে, ওরে তো পিছন ছাড়া করাই যাচ্ছে না। আসুক আসুক, এসে কোনো লাভ হবে না, এখন ওর উপর আমি আর আগের মতন ভরসা করি না। আর তোমার যে কাজটা দিলাম ওই ফড়িং মালটার খুঁজে বের করতে, তার কি খুঁজে বের করতে পারোনি? ম্যাডাম কাজ চলছে, ও আবার যেখানে পিকনিক অনুষ্ঠান, মুখে ভাত, শ্রাদ্ধ, অন্নপ্রাশন হয় না, সেখানেই হাজির হয়ে যায়। এর জন্য ওই পশ্চিম পাড়ায় পশুদিন একটা মুখে ভাত আছে, আমার নির্ঘাত দৃঢ় বিশ্বাস ওখানে ও মানে তার অন্নপ্রাশনে খাতি আসবেই আসবে। বাবা, এত কনফিডেন্স? 100% ম্যাডাম। সেদিন যে ঘপাত করে কোথায় উদাও হয়ে গেল, তারপর তার খুঁজেই পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, ওর যা শরীর, ও তো জঙ্গলের ভিতর পলায় থাকলে ওকে খুঁজেই পাবে না। চলেন ম্যাডাম চলেন। আসতে দাও কট করতে, ওর না নিয়ে গেলে আবার একটা ঝামেলার সৃষ্টি করবে না। বলছি ম্যাডাম, গোপন সূত্রে খবর পেলাম পাদু নাকি ব্যাঙ্গালোরে খোঁজ খবর নিতে গেছে, ওর চাকরি কিসের জন্য গেছে। ও সেটা যা পারে করে বেড়া গিয়ে, ওতে কোনো আমাদের অসুবিধা নেই, ওইসব বড় লেভেলের কাজ হয়েছে, ওইসব কোনো প্রমাণপত্র কিচ্ছু খুঁজে পাবে না। তাই যেন হয় ম্যাডাম, তাই যেন হয়। এখন নারকেল বেগম ছোট লেভেলের খেলে না, যা খেলে বড়ই খেলে। মানে ম্যাডাম? ওইসব ছোট লেভেলের কাজ হয়নি, অনেক বড় লেভেলের কাজ হয়েছে, ও হাতায় ভাতায় কোনো কিচ্ছু খুঁজে পাবে না। তাই যেন হয় ম্যাডাম। আরে তুমি চিন্তা করো না, একদম পুরো লেভেলের কাজ হয়েছে, সারা জীবনে ওর চাকরিতে আর জয়েন করতে পারবে না, আর ওর মোটামুটি ভালো চাকরিও পাবে না কোনোদিন। সেটা কি করে ম্যাডাম? ওর ক্যারেক্টারের উপর দাগ লাগাই দিছি, এখন যদি ওই কোনো কোম্পানিতে 10-15 হাজার টাকার চাকরি পায় তো পাবে, ওরকম বড় অ্যামাউন্ট চাকরি আর পাবে না। সত্যি ম্যাডাম, আপনি পারেন। মাঝে মাঝে আপনাকে না আমার এই প্রণাম করতে ইচ্ছা করে। আমার প্রণাম করতে ইচ্ছা করে কেন? মাঝে মাঝে দেখি আপনার ভিতরে এত গুণ, আমি উকিল হয়েও সেই গুণ কোনোদিন অর্জন করতে পারিনি, তাই মাঝে মাঝে মনে হয় আপনার চরণ ধুলি আমার মাথায় নেই। তা নিলি তো ভালো হবে, কিছু না কিছু শিখবি।
কালকে তো তাই করতে হবে, সকালে উঠে স্নান টান করে পুজো করে আপনার চরণধুলি মাথায় নিতে হবে। হয়েছে হয়েছে, অনেক জ্ঞান বকিছো, এখন চলো দেখি। আর এদিকে কটকটি আসে না কেন? ও ঠাকুমার সাথে হয়তো সুখ দুঃখের কথা বলছে। আর পারি না এদের নিয়ে, কটকটি সময় বয়ে যায়, তাড়াতাড়ি আসো। হ্যাঁ আসি আসি, ঠিক আছে তাহলে আমরা এই গাড়ির ওখানে অপেক্ষা করছি, তুমি আসো। আচ্ছা ম্যাডাম ঠিক আছে। চলেন ম্যাডাম চলেন, শুভ কাজে দেরি করতে নাই। হ্যাঁ চলো। বলছি ভাই নাদন, হ্যাঁ ওই মোচাকলে এখন কি দেখা যাচ্ছে? মোচাকলে এখন দেখা যাচ্ছে সব এক জায়গায় আছে, মনে হয় ওরা মিটিং করছে। মিটিং করছে মানে? নারকেল বেগমের পর, তারপরে কটকটি, ওই উকিল, আর ওই যে কটকটির ঠাকুমা। উরি শালা, বলছি কি আবার ওরা বিরিয়ানি টিরিয়ানি খাচ্ছে না তো এক জায়গায় বসে? এতে তার ক্যামেরা লাগান নাই যে দেখতে পারবো যে বিরিয়ানি খাচ্ছে কি ওখানে কোনো প্ল্যানিং করছে আমাদের মারার? কি 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 বলিস ভাই? ঠিকই বলছি, ওরা নির্ঘাত করে না কোনো প্ল্যানিং করছে আমাদের এই গ্রাম থেকে খেদানোর জন্য। পাদু ভাই যদি ওখানে ক্যামেরা আর একটা মাইক্রোফোন লাগিয়ে দিত তাহলে সবকিছু শোনা যেত। বলছি মাইক্রোফোন একাল লাগালে ওদের কথা কি করে শোনা যাবে? ওদের ওই ঘরে লাগালে পারে তখন তো শোনা যাবে নাকি? ও তাই তো, তোদের বুদ্ধিগুলো না সবাই হাঁটুতি থাকে। বলছি ভাইপো ঠিকই বলিস, এর আগে একজন আমার এই কথা বলিছে, যে বলিছে না তার আমার চরণ ধরে নেওয়া উচিত। কেন ভাইপো? ঠিকই বলিছে, এখন চুপচাপ থাকো। বলছি ভাই দেখ 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 কি যেন নড়াচড়া হচ্ছে। হে কি আস্তে আস্তে এদের বাড়ির তিনজন কোথায় যাচ্ছে? বলছি ওই কটকটি তাহলে আমরা ধরবো কি করে? কটকটি ধরা যাবে না, কটকটি এখন ওই নারকেল বেগম ম্যাডামের সঙ্গে আছে, ধরতেই হবে কটকটির ঠাকুমারে। কিন্তু আগে একবার ধরে যাবে, ছাড়িয়ে দিতে হয়েছে, এবার ধরে তাহলে কি লাভ? একটা কথা বলে পা ধরলি মাথা আসে, কিন্তু আমি বলি মাথা ধরলি সবকিছু আসে। একদম ঠিক ভাই, তাহলে বলছি এখন ওই ঠাকুমারে উঠাই নেবো। দাঁড়াও আর একটু সময় দাও, তারপরে উঠাবো। আমার না এইসব উঠাউটি বিশাল ভয় লাগে। বাড়ি যাই তাহলে কেতামরি দিয়ে থাকো। কি বলছিস রে লাল? ঠিকই বলছি, আমার দেখতে দাও, মাথা টাথা খারাপ করো না। এই তো সব চলে যাচ্ছে। ও ঠাকুমা আর ওই নারকেল বেগমের বর দুজনই আছে। বলছি নারকেল বেগমের বর তো আমাদের পক্ষে, এখন কোনো পক্ষ বিপক্ষ দেখা যাবে না, যে করেই হোক আমাদের মনের ইচ্ছা পূরণ করতে হবে, বাস। তারপরে ওরা কানা। ঠিক বলেছিস ভাই, তাড়াতাড়ি চল, অত ব্যস্ত হয়ে না। বাড়ির থেকে আগে ওরা 2 কিলোমিটার দূরে যাক, তারপর যাই হানা দিতে হবে। হ্যাঁ একদম ঠিক বলেছিস। বলছি ভাই এটা বস্তা ধরবো নাকি? হ্যাঁ বস্তা তো এটা নিতেই হবে। আর এইবার আর মামুলি জায়গায় সারবো না, এমন জায়গায় সারবো না জীবনের পুরো কয়লা হয়ে যাবে। কয়লা তো হয়ে যাবে, কিন্তু ওই ফুটো জেটুরি আমার বাপরে আর আমার ওই হাগু জেটুরি এনাদের নিয়ে তো পারি না। এনারা একটা কাজ করে, তারপর এনাদের জন্য আবার আমাদের ফেরত দিতে হয়। বলছি এইবার এমন কাল করতে হবে যাতে ফেরতও দেওয়া লাগবে না, লাঠিও ভাঙবে না, সাপও মারা যাবে। সেটা কিরকম বলবানি? এখনই বলে দিলি কি করে হবে? বলছি লাল আমার একটু বল না। এখন কোনো কিছু বলা যাবে না। ওরম করিস কেন? আমি তো জানি আমার একটু মাথায় বুদ্ধি কম, তাই বলি কি আমার বলা যাবে না? হাওয়ারও কান থাকে, যা করবো তা দেখতে পারবো, বলা বলি যাবে না। ঠিক আছে, কি করবা বলবানি পরে। এটা বলছে বলে বলা যাবে না। বলছি এত কথা বলি না তো, চলো দুইজন যাই, ভালো দেখে বড় দেখে একটা বস্তা নিয়ে আসি। চল, আর কি করবি? এনাদের নিয়ে পারা যায় না রে বাবা, পারা যায় না। মনে হচ্ছে পিকনিকে যাচ্ছি আমরা। ছি এই ছেটা রান্না করে নিয়ে আইছিস? এই মানুষই খাতি পারে? হ্যাঁ বলছি ওগুলো তো আমি রান্না করিনি, ওগুলো তো তোমার মা রান্না করেছে। আমার মা রান্না করেছে, তার জন্য একটু খাওয়া যাচ্ছে। তুই রান্না করলি না, খাওয়াই যেত না। এই কেবল যে বললে খাওয়া যাচ্ছে না, ও তো আমি এমনি বলেছিলাম। আমি তো ভাবলাম এত সুন্দর রান্না তুই কবে থেকে শিখলি। আসলে যে মা রান্না করেছে সেটা আমি প্রথমে গালে দিয়ে বুঝতে পারিছি। তাহলে শুধু আমায় বকাবকি করছিলে কেন? টেস্টিং করছিলাম। বলছি বাবার একটু হসপিটালে নিয়ে যাও না, বাবার অবস্থা দিন দিন কিরকম খারাপ হয়ে যাচ্ছে। উরি বাবা, জ্ঞানের সাগর দয়ার সাগর, তোমারও নিয়ে ভাবা লাগবে না। আমার বাপে কি করতে আসে আমার জানা আছে। কেন তোমার বাবা আমার বাবা না? এই তুই যেসব কথা বলছিস না, ওসব কিন্তু আমার হজম হচ্ছে না। ভূতির মুখে রাম নামের কথা শোনা যাচ্ছে। কেন স্বামী, আমি আর আগের মতো নেই। এখন আমি তোমায় খুব ভালোবাসি, তোমার ফ্যামিলিকে খুব ভালোবাসি। তারা বকাঝকা গালাগালি খিস্তি খামারে যাই দিক না কেন না, আমার এখন ভালো লাগে। এই নছল্লার কথা আমার সামনে বলবি না। কোনো না কোনো বড় প্ল্যান করেছিস আমাদেরকে ফাঁসানোর জন্য। আমার তো মনে হচ্ছে বিরিয়ানির ভিতরে বৃষ্টি মিশাই নিয়ে আসিস। এরকম যদি তোমার মনে হয় তাহলে আমাদের একটু খাওয়াই দাও, আমি খেয়ে আগে মারা যাই, তারপরে তুমি আর খাইয়ে না। হয়েছে ওই নসলদার কথা বলিয়ে না। তুমি তালে রইছো মানে আমার বিশ্বাস জাগাইয়ে কোন দিন এই ভাতের সাথে কি মিশাই দিবি তার বলার ঠিক নাই। আমি জানি তোর বাপের বদলা নেওয়ার জন্য তুই উঠে পড়ে লাগিয়েছিস। আর এই যেসব নাকা কথা বলছিস না, সব অভিনয় আমার সব জানা আছে। দেখো ভালোভাবে থাকলে তার কোনো দাম হয় না। এখন আমি ভালো হওয়ার চেষ্টা করছি, ভালোভাবে থাকছি, আমার এখন দেখো কোনো দাম নেই। অত ঘন বেতাল পারিস না, যা একটু জল নিয়ে আয়। আচ্ছা, বুদ্ধি শুদ্ধিও কোনোদিন হবে না। খাতি দিলি একসাথে জল আনতে, সে বুদ্ধিও কোনোদিন হবে না। বলছি কি খাওয়ার সময় তো জল খেতে নেই, তার জন্য আমি আনিনি। কে বলেছে খাওয়ার সময় জল খাতি নেই? হ্যাঁ, বড় বড় বৈজ্ঞানিকরাই তো বলে খাওয়ার সময় জল খাতি নাই। ওইসব আউ ফাউ ঘন কথা আমারে বলবি না, ঠিক আছে? তোর যা বলছি তাই কর, জল নিয়ে আয়। আচ্ছা স্বামী, আস্তে আস্তে খাও, গলায় বেঁধে যাবে। আসলে আমি বুঝতেই পারতেছি না তোর মুখে স্বামী গলায় বেঁধে যাবে, আস্তে আস্তে খাও, এইসব কথা কিরকম যেন আমার হজম হচ্ছে না। মনে হচ্ছে আমার সাথে বিশাল বড় একটা ট্র্যাজেডি হচ্ছে। এর জন্যই বলে ভালো মানুষের কোনো দাম নেই। আমি এখন ভালো হয়ে গেছি, তুমি সেটা বিশ্বাসই করতে পারছো না। আগে একটু শয়তানি বজ্জাতি করতাম, তখন তোমার ভারী পছন্দ ছিল আমারে। আর এখন আমি সাদা সিম্পল হয়ে গেছি, আমার উপর অবিশ্বাস এসে গেছে।
হয়েছে হয়েছে, এত কথা বলিস না, জ্ঞানের কথা, আমার কান পচে যাবে। তুই জল আন যা। আচ্ছা স্বামী, বসে থাকো, আমি জল নিয়ে আসছি। স্বামী বলে বলে আমার ইঞ্জিনের কয়েলের তারে আগুন ধরাই দিস না, বুঝতে পারিস? আর কটা দিন, আর কটা দিন সহ্য করি, তারপরে তোরে দেখাবো কত ধানে কত চাল। যে করে হোক আমার শ্বশুরই ঠিক করতে হবে। আমার শ্বশুরই ঠিক করে ফেলালি পারে, তখন তো সবকিছু জানে কে কি করেছে, তখন সব কর্নারে ভালো মতন সাজা দেবে। মা যে বলে সকালে বিকালে কেলাতে, তা কি করে কেলাবো? যতক্ষণ আর খুদ না পাই ততক্ষণ তো কেলানো যাচ্ছে না। ভাবিছি মাংস রান্নার কথা বলে ঝগড়াটা সৃষ্টি করে 2-4 কেলানো দেবো, তা সব কেস উল্টো হয়ে গেল দেখি। যাই দেখি, তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে মার কাছে টাকা নিয়ে বাবার হসপিটালে দেখাই নিয়ে আসি। বাহ, খুব ভালোই হয়েছে বিরিয়ানিটা। স্বামী আস্তে খাও, এই যে জলের বোতল নিয়ে আসছি। আমার মার রান্নাটা আমি আস্তে খাই জোরে খাই সেটা আমার ব্যাপার, আর এত সুন্দর টেস্ট হয়েছে, আস্তে কেন খাবো? সত্যি ভালো হয়েছে? ভালো মানে সুপার হয়েছে, কিন্তু আমার কাছে তো সেরকম ভালো লাগেনি। ওরা মুখি, তোর কাছে ভালো লাগবে কেন? তুই তো আমাদের কিচ্ছু সহ্য করতে পারিস না। তাহলে ভালো হয়েছে কতবার বলবো? হারাম যদি আমার মার কাছে রান্না বাড়ি শেখ। আসল কথা বলছিলাম, ওই বিরিয়ানিটা না আমি রান্না করেছি। আথু আথু, এ খাওয়া যায়? এ মানুষই খাতি পারে? একটু আগে যে বললে ভালো হয়েছে, তুই রান্ধিছিস সেটা আমি প্রথমে টের পাইছি। কিরকম একটা আস্তে আস্তে গন্ধ বেরোচ্ছে। কই না তো, সবাই খেয়ে বললো তো ভালো আছে। সবাই মানে সবাই আবার কে? ওই তোমাদের বাড়ির সবাই তো বললো ভালো হয়েছে। সবাই বললেই হবে? আমি যে রায় দেবো সেই রায়, সেটা একদম ভালো হয়নি, একদম বাজে। কালকের থেকে ভালো করে বানানোর চেষ্টা করব। এসব বানাবানি না করে বুঝিস, ওই কুটির শিল্পে যোগ দাও, বিড়ি বান্ধা কাজে জোর দাও, বুঝতে পারিস? আজকাল ভালো টাকা পেমেন্ট দিচ্ছে। ঠিক আছে, আমি চেষ্টা করব। চেষ্টা ফেষ্টা জানি না, 1 সপ্তাহের ভিতরে হাতের পুরো প্র্যাকটিস উঠে দিতে হবে, তারপরে তো কাজ আনবা, বুঝতে পারিস? তোমার খুশির জন্য কাজ কেন, আমি বিষও খেতে রাজি। হয়েছে হয়েছে, অত নাকামো মারে না, জলটাই দিকে দাও, আমার গলার খলতে নড়ে গেল। সরি স্বামী, সরি। হয়েছে, তোমার সরি পিন্ডি মারি দাও। এই না ধরো। বলছি জলে আবার বিষ মিশাই আনিসনি তো? কি যে বলো তুমি? হয়েছে হয়েছে, নাকামো করতে হবে না, জলের মুটকিটা খুলে আমার দে আমার কাছে। এই দিচ্ছি।